আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন এবং আমার মনে হয় না কেউ খাওয়া দাওয়া করেছেন কিনা এটাও জানি না, কারণ যে পরিমাণ কষ্ট আপনাদের করতে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল আমার প্রথম যে জন্য আমি আপনাদেরকে দেখেছি সেটি হচ্ছে যে গ্রাফিটি অঙ্কনের বিপক্ষে আমার কোনো স্টেটমেন্ট নেই কখনো। আমি গতকাল থেকে আজ পর্যন্ত যে স্টেটমেন্টগুলো আমার এসেছে, একটা স্টেটমেন্টও আপনারা পাবেন না গ্রাফিটি অঙ্কনের বিরুদ্ধে। আমি বরঞ্চ গ্রাফিটি অঙ্কন করতে বলেছি এবং এই অঙ্কনগুলো আমি বলেছি যাতে একটু দৃষ্টিনন্দন হয়, সুন্দর হয় এবং মানুষের নজরে যাতে পড়ে। কারণ আমরা এই শহরটাকে বারবার বলছি একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি আমরা করতে চাই। এবং যেহেতু এই এলাকাটা বিশেষ করে একটা শহরের প্রবেশমুখ, সিটি কর্পোরেশনের প্রবেশমুখ, এই এলাকায় অনেক অ্যাম্বাসেডাররা আসে, আমার এখানে অনেক বিদেশি ইনভেস্টররা আসে। এই এলাকার সৌন্দর্য আসলে আমাদের জন্য অনেকাংশে নির্ভর করে, কারণ এখানে সৌন্দর্য বর্ধন যদি না হয় তাহলে পরে পুরা চট্টগ্রামের ইমপ্রেশনটা তারা নিয়ে যায়, মনে করছে যে চট্টগ্রাম তো খুব খারাপ অবস্থা। কাজে আমি মনে করি যে এই এলাকায় গ্রাফিটি অঙ্কনটা তারা যাতে দৃষ্টিনন্দন ভাবে করুক, অন্য জায়গায় তারা করুক, সেখানেও দৃষ্টিনন্দন যাতে হয়। এখানে গ্রাফিটির ব্যাপারে আমি কোনো ধরনের কোনো বিরুদ্ধ বক্তব্য আমার কাছ থেকে পাবেন না, বরঞ্চ আমি উৎসাহিত করছি যে আপনারা করুন, তবে সেটা নান্দনিকভাবে করুন, জুলাই অগাস্টের চেতনাকে ধারণ করে। আপনাদের কাছে যদি সেই আর্টিস্ট কেউ থাকে অথবা আর্ট কলেজের অনেক ছেলে মেয়েরা আছে যারা এগুলি করে, তাদের দিয়ে আপনারা করেন, যাতে করে লেখাটা দৃষ্টিনন্দন হয় এবং দেখতে সুন্দর লাগে, ইমপ্রেসিভ হয়। আজকে আমার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরাও এসেছে, তাদেরকে আমি বলেছি তোমরা গ্রাফিটি করো, কোনো অসুবিধা। তারাও আমার কাছ থেকে গ্রাফিটি করার জন্য এসেছিল। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের ভিপি নূরের তারা ছেলেমেয়েরা এসছে, তাদেরকে আমি বলেছি কাজ করার জন্য। গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকির এরাও ফোন করেছে, তারা করতে আমাদের ওকে, নো প্রবলেম। কারণ আমি তো সবাইকে বলছি, শুধু ছাত্রদল যুবদল না, আমি ইভেন একটা গ্রুপ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে তারা যুক্ত আছে, যারা হয়তো বা এনসিপি করে না, তারা বৈষম্য বিরোধী ছাত্র হিসাবে এখনো আছে, তারা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আমার মনে হয় তারা কাজ এই গ্রাফিটি করার জন্য অলরেডি প্রস্তুতিও নিয়ে নিয়েছে। তা আমি যে কথাটা বলার জন্য আপনাদের ডেকেছি সেটি হচ্ছে, পুলিশ একটি আলাদা সংস্থা, আমাদের এখনো সিটি গভর্নমেন্ট হয়নি, যার কারণে সিটি কর্পোরেশনের আন্ডারে পুলিশ কাজ করে না। পুলিশ আলাদা একটি সংস্থা যেটি হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে। এবং তারা যেহেতু গতকালকের রাতের এই ঘটনাটা হয়েছে, তারা মনে করছে যে আজকে হয়তো হতে পারে, এই জন্য তারা একটা 144 জারি করেছে। এবং আপনারা দেখেছেন সকালে অনেক সাংবাদিক, আমাদেরও কিছু লোক এখানে চলে এসেছে, আমি সাথে সাথে আমার নেতৃবৃন্দদের দিয়ে বলেছি ওই জায়গায় যাতে কেউ না থাকে, যেহেতু আইনকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের সমস্ত ছেলেদেরকে বলেছি তোমরা চলে যাও, এবং আমাদের এই যে কামরুল, লিটন সকাল থেকে এই ছেলেগুলিকে রাস্তার মধ্যে দাঁড়াইতে দেয়নি। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কাউকে মিছিল নিয়ে আসার জন্য বলা হয়নি এবং তাদেরকে বলা হয়েছে কেউ যাতে না আসে, কারণ যেহেতু একটা আইনি ব্যাপার আছে। আর আমরাও চাই না যে এটা নিয়ে আর বেশি করতে। আমাদের মূল জায়গা হচ্ছে যে আমি গ্রাফিটি করার জন্য আমি বলে দিয়েছি এটা করবে সবাই, এটা এই ব্যাপারে আমার কোনো আর বক্তব্য নেই, গ্রাফিটি যারা করতে করবে। তো এই প্রেক্ষিতে আমরা দুপুরে আমি আসলে একটা স্কুলের প্রোগ্রামে ছিলাম কুলগাঁওতে, সিটি কর্পোরেশনের। সেখানে আমি হঠাৎ করে যে একটা ভিডিও আমি দেখলাম যে পুলিশের সাথে কিছু মেয়ের একটা দেখলাম যে তারা গ্রাফিটি করতে এসেছে, সেখানে কিছু কথা কাটাকাটি, বাকবিতণ্ডা। তো সেই প্রেক্ষিতে আমি পুলিশকে তখনই রিকোয়েস্ট করেছি যে আপনারা আমার মনে হয় 144 উঠিয়ে দেন, যাদের ইচ্ছা তারা সেটা করুক। এটা নিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। এবং এরা আমাকে বলেছে ঠিক আছে স্যার, আমরা হোম মিনিস্ট্রিতে কথা বলছি, যে ওনারা যদি আমাদেরকে ঢাকা থেকে পারমিশন দেয় আমরা এটা উঠিয়ে দিচ্ছি। একটু আগে আমি
4টার দিকে 4:30 যখনই আপনাদেরকে আমি ফোন করছিলাম তখনই আমাকে ফোন করেছিল পুলিশ কমিশনার সাহেব এবং অ্যাডিশনাল পুলিশ ওয়াহিদ ভাই করেছে। তো তারা বলেছে স্যার আমরা ঢাকা থেকে পারমিশন পেয়েছি, আমরা এটা উইথড্র করবো। আমি ঠিক আছে, তাহলে আপনারা উইদিন শর্ট টাইম এটা উইথড্র করে দেন এবং পারলে 6টা থেকে এখানে যারা গ্রাফিটি করতে চায় তাদেরকে গ্রাফিটি করার জন্য পারমিশন দেন। তো আমি এই জন্য আপনাদেরকে ডেকেছি যে কেউ ইচ্ছা থাকলে ওনারা করুক, বাট সেটা যাতে অবশ্যই দৃষ্টিনন্দন হয় এবং জুলাই অগাস্টের চেতনার সাথে যাতে সম্পৃক্ত থাকে। এখানে কাউকে অযথা দোষারোপ করে মিথ্যাচার করে যাতে কেউ কিছু না করে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমরা চাই যে একটি সাম্প্রতিক শহর, আমরা একটা সমৃদ্ধির শহর, আমরা সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যের বন্ধনে সবাই আবদ্ধ থাকতে চাই, আমরা সাম্যের বন্ধনে সবাই আবদ্ধ থাকতে চাই। আমরা চাই না কোনো ধরনের এখানে মানে অনিরাপত্তার জায়গায় কেউ যাতে এখানে না থাকে, কারণ এই জায়গায় আমরা বদ্ধপরিকর, আমরা সবাই মিলে একটা নিরাপদ নগরী করার জন্য। তো এইটাই আমি বলার জন্য এসেছি যে যারা ইন্টারেস্টেড তারা গ্রাফিটি করতে পারে এবং শুধুমাত্র এই এলাকায় নয়, যদি চাই অন্য অন্য জায়গাও কিন্তু অনেক পিলার অসুন্দর হয়ে গেছে। এখানে তো ধরেন সিটি কর্পোরেশন তারা 6 মাস পর পর পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে তারা কাজগুলো করে, তারা যেসব পিলারে পোস্টার লেগে গেছে সেখানে তারা করে। তবে আমার একটু অবাক লাগে যে যারা জুলাই অগাস্টের চেতনাকে ধারণ করে এবং এ ধরনের বক্তব্য রাখে কিংবা তারা বলে, তারা এই পোস্টারগুলো এতদিন দেখেনি কেন? তাদের তো উচিত ছিল এই পোস্টারগুলো নিজের থেকে ক্লিন করে এবং এটাকে সুন্দর করে দিয়ে গ্রাফিটি করে, তাহলে তো আমি তাদেরকে মানুষ সাধুবাদ জানাত। এবং এটাও আমি দেখেছি যে শুধু এই এলাকায় অনেক জায়গায় গ্রাফিটির উপরে পোস্টার লাগানো হয়েছে, সেখানে তাদের অভিমত কি? আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় তারা যদি কাজ করতে চায় তারা কাজ করুক, যেখানে যেখানে গ্রাফিটির উপরে পোস্টার দেওয়া হয়েছে অথবা ময়লা করা হয়েছে অথবা নোংরা করা হয়েছে তারা সেগুলি ক্লিন করে তারা সেখানে এই গ্রাফিটি অঙ্কন করবে। এই ব্যাপারে আমি অবশ্যই তাদের সাথে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে না হলেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি তারা আমার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা চায়, আমি সেটা অতীতে যেভাবে দিয়েছি এখন আমি সেটা দিয়ে যাব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছু কথা উনি বলেছেন, সিটি কর্পোরেশন আপনারা জানেন এখানে একসময় বিলবোর্ড ছিল, বিলবোর্ড সেটা উচ্ছেদ করা হয়েছে। আমাদের যেটা ডিজিটাল সাইনবোর্ড এটার ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা এখানে আছে যে এখানে এগুলি দেওয়া যাবে এবং একটা রুলসের মধ্যে দেওয়া যাবে অ্যাকর্ডিং টু রুলস অফ সিটি কর্পোরেশন অ্যান্ড এলজিআরডি ডিভিশন রুলস। আমরা যেভাবে ডিজিটাল সাইনবোর্ড অথবা ডিজিটাল এলইডি টিভি দেওয়ার সেই রুলস অনুযায়ী ফলো করে আমরা দিচ্ছি। আরেকটি কথা বলা হয়েছে যে উচ্ছেদ করা হচ্ছে, কি বলেছেন, যাত্রী ছাউনি। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমরা আমাদের একটি ছেলে এখানকার অত্যন্ত ত্যাগী ছেলে এই হল 24-এর সামনে একটা যাত্রী ছাউনি করেছিল, আমি নিজে ভেঙে দিয়েছি, উচ্ছেদ করে দিয়েছি। যেখানে আমরা অনুমতি দিচ্ছি না সে অনুমতির বাইরে যদি কেউ করে থাকে সেগুলো আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে উচ্ছেদ করে দিয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন আর্মিদের একটি জায়গায় ঠিকাদাররা নালাকে অবরুদ্ধ করে তারা বিল্ডিং করছে, সেটা আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং নালাটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। কাজে আমরা কোনোভাবে কোনো জায়গায় ছাড় দিচ্ছি না, যেখানে অনিয়ম হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। এবং আমাদের এখানে আরেকটি ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার 15, 16 or 17 years জলাবদ্ধতার ব্যাপারে আমরা যেটা সমন্বিত চেষ্টা করেছি, এটা অতীতে কোনো মেয়র পেরেছে কিনা আমি জানি না। আমরা যে একসাথে বসতে পেরেছি এবং বসার কারণে যে আমরা একটা জলাবদ্ধতার মতো একটা বিশাল সমস্যাকে 1 বছরের মাথায় আমরা সলভ করে 25 সালে ইনশাল্লাহ একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি, এটা অতীতে আর কেউ পেরেছে কিনা আমি জানি। এবং না, আমি তো কখনো গ্রাফিটির এগেনস্টে কিছু কোনো কথা আমি বলিনি, বলেছি এখনো পর্যন্ত আপনারা তো আমার সাথে কালকে থেকে কথা বলছেন, গ্রাফিটির বিরুদ্ধে কোনো কথা আমি কি বলেছি? বলিনি। আমি তো এখনো বলছি না। যেহেতু আমি গ্রাফিটিকে তো আমি তো নিজেই টাকা দিয়েছি এটা করার জন্য।
কাজে এটার বিরুদ্ধে আমি বলবো কেন? এবং এটা আমি শুধু এইটুকুই বলছি, এরা কেন এতদিন ধরে যে গ্রাফিটির উপর পোস্টার আছে এটা দেখেনি। আমার কাছে তো ছবি আছে যেগুলো আমরা এখানে কালার করা হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে এখানে যে কালার করে দেওয়ার জন্য আমি জানি না, আমি কিন্তু একদম জানি না, কিন্তু আমি সিটি কর্পোরেশনের যেটা পরিচ্ছন্ন বিভাগের রুলস আছে তারা 5-6 মাস পর পরে কিন্তু কালার করে, অ্যাকর্ডিং টু আপনার ওই যে বাঘগুলোকে তারা কালার করেছে। তো এখানে ছবি আছে, আপনারা এখানে সব ছবি এখানে আছে কি ছিল আগে, এই যে পোস্টার যে ছিল সেগুলো ছবি কিন্তু আছে এখনো, কিন্তু আপনারা যদি ওইদিকে আমি সকালেও বলেছি এখনো দুই তিনটা ওয়াল আছে যেখানে পোস্টার রয়ে গেছে। তা আমি এইটুকুই তাদেরকে বলতে চাই, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করলে আপনারা নিজেরাই এই পোস্টারগুলো কেন উঠাননি, এটা আমার প্রশ্ন। এই যে পোস্টারগুলোকে তো আপনাদের উঠানো উচিত ছিল, উঠিয়ে আপনাদেরকে সেগুলো ক্লিন করে প্রয়োজনে আপনারা যদি আমার কাছে আসতেন যে এগুলো রং লাগানোর জন্য, আমি রঙের টাকা দিয়ে দিতাম, আপনারা রংটা লাগাতেন। এটা আসলে যে কোনো কেউ যে কোনো অভিযোগ করতে পারে, বৃক্ষেই ফলের পরিচয়। আমি আর কিছু বলতে চাই না। দলবদ্ধতার কি হয়েছে গত 16 বছর আপনারা দেখেছেন, আমি মেয়র হয়ে আসার পর কি রেজাল্ট পেয়েছেন সেটা আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আমি আরও আশাবাদী, এবারেও আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর আপনি যেটা এখানে আপনি যেটা বলছেন যে দুর্নীতির আগ্রা, তারা আইডেন্টিফাইড করুক যে এখানে দুর্নীতি কিছু হয়েছে। আপনারা জানেন যে এখানে একমাত্র দুর্নীতি আগে হয়েছে আওয়ামী লীগের সময়, সেই দুর্নীতি আমি এখানে উচ্ছেদ করেছি। এখনও কিছু পত্রিকা আমরা দেখতে পাচ্ছিলাম সিআরওকে নিয়ে একটা হয়েছে, সাথে সাথে সেটার জন্য কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে এবং উনিও এই উত্তর দিয়েছে। আজকে আমার কাছে উনি উত্তরটা দিয়েছে, সেখানে উনি বলেছে এটার সাথে উনি জড়িত না। ইভেন বিভাগীয় কমিশনার এই ব্যাপারে কথা জিজ্ঞেস করা হয়েছে, বিভাগীয় কমিশনার বলে যে আমি তো কখনো ওনাকে চিনিও না, সিআরওকে তো আমি চিনিও না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ডিসি হওয়ার জন্য সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়া বিভাগীয় কমিশনার এখানে কোনো হাত নেই, অথবা সে পারেও না। এটা কোয়াইট অ্যাবসার্ড যে বিভাগীয় কমিশনার কীভাবে ডিসি করাতে পারবে, আর কেন সে কি এত বুদ্ধ হয়েছে তাকে 8 কোটি টাকা দেবে। তো এই যে জিনিসগুলো এটার সাথে আসলে হয়েছে কি, ধরেন সিআরওর সাথে হয়তো কারোর সাথে মতবিরোধ থাকতে পারে কোনো ব্যাপারে। তো এখানে হয় সিটি কর্পোরেশন আপনি দেখবেন আপনি কোনো একটা ফেভার নেওয়ার জন্য এসেছেন, আপনি হয়তো সেই ফেভারটা পাননি, সেটা হতে পারে। এখানে ধরেন আমাকে যে সবাই ভালোবাসবে এটা না, আমি তো আসলে নিয়মের বাইরে কোনো কাজ করতে পারি না। ইভেন আজকেও আমার দলেরও অনেকে হয়তো আমাকে কাছে কিছুর জন্য আসে, আমি দিতে পারি না, আমি নিয়মের বাইরে দিতে পারি না। আজকে আপনি দেখেছেন সিটি কর্পোরেশন দিস আ ফার্স্ট টাইম আমরা যে চাকরিগুলো নিয়েছি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অতীতে যে কোনো একটা চাকরির জন্য এখানে ঘুষ বাণিজ্য হতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিটি কর্পোরেশন হিস্ট্রি দিনে দিনে রেজাল্ট দেওয়া এবং অনলাইনে রেজাল্ট চলে যাওয়া, এবং খাতা কাটছে কারা, এলজিআরডি মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি আসছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আসছে, আপনার স্বাস্থ্য মহাপরিচালকের ডাক্তাররা আসছে, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রফেসররা খাতা কাটছে, এবং তারা সবাই মিলে প্রশ্ন করছে, এবং সেখানে যারা ভালো করছে তারা সেখানে চান্স পাচ্ছে। এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা এতদিন পর্যন্ত যাদেরকে চাকরি এইভাবে ইন্টারভিউর মাধ্যমে রিটেন বাইয়ের মধ্যে নিয়েছে, একজনও যদি উদাহরণ দিতে পারেন সে টাকার মাধ্যমে ঢুকেছে, আমি মেয়র পদ থেকে পদত্যাগ করব। এটা আমার দিস মাই ওপেন চ্যালেঞ্জ। যদি একটা উদাহরণে কেউ দিতে পারে যে এই চাকরির প্রক্রিয়ার মধ্যে কোনো দুর্নীতি হয়েছে, কোনো কেউ এটা করেছে, অথেন্টিক এভিডেন্স কেউ যদি দাঁড় করাতে পারে, আমি এখানে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমি মেয়র পদ থেকে পদত্যাগ করব। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে স্থায়ীকরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিহাসে 1200 স্টাফকে স্থায়ীকরণ এটা কখনো হয়নি। এই চ্যালেঞ্জিং কাজটাও আমি করে দিয়েছি। 450 কোটি টাকা দেনা নিয়ে আমি ঢুকেছি, 100 কোটি টাকা দেনা পরিশোধ করেছি, এটাও আমি করেছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই সিটি কর্পোরেশনকে আমি স্টেবল করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমি এখানে বন্দরের যে ট্যাক্স, আমি কথা বলবো, আপনার একটার পর একটা বলবো। বন্দরের যে ট্যাক্স আপনারা জানেন, আমার বৈধ ট্যাক্স তারা দিচ্ছে না। বন্দরে আগের মেয়ররা ব্যবসা করত, আমি আপনাদেরকে বলছি আমার যদি কোনো ব্যবসার সংশ্লিষ্টতা পান সেখানে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিতে চাই,
তাৎক্ষণিকভাবে আপনারা যদি বলেন যে এটা আপনার ব্যবসা, আমি সেখানে পদত্যাগ করব। আমি কোনো ব্যবসা করার জন্য কোনো প্রতিষ্ঠানে এখানে আসিনি। আমি আমার এই সিটি কর্পোরেশনকে স্টেবল করার জন্য আমি এসেছি। আমি যদি এই বন্দরের কাছ থেকে আমার বৈধ ট্যাক্সটা পাই, এবং আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, তাদের 264 কোটি টাকা অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট, এবং তারা সেখানে 3 জন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা যখন অ্যাসেসমেন্ট করি সেখানে তারা নিয়োগ করেছে। আজকে এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে বলতে হচ্ছে, কারণ আমি এই টাকাগুলো পেলেই তো শহর উন্নয়ন করতে পারবো। আমি তো সারাক্ষণ রাষ্ট্র থেকে টাকা চাইতে পারি না, আমাকে তো স্টেবল হতে হবে। আজকে একটা রাস্তা করতে হবে, সেখানে আমাকে টাকা দিতে হবে। আজকে একটা STS করতে হবে, আমাকে টাকা দিতে হবে। আজকে আমাকে লাইট লাগাতে হবে, টাকা দিতে হবে। এগুলো আমার নিজস্ব ফান্ড থেকে দিতে হবে। কাজে আমি যদি এদের থেকে ট্যাক্স না পাই, তাহলে আমি এগুলো দিব কীভাবে? কাজে এই 264 কোটি টাকা আমার যে বৈধ ট্যাক্স, যেটা 16-17 সালে তারা 45 কোটি টাকা করে দিত আজম নাসির সাহেবের সময়, এবং তখনও তারা কোনো অ্যাসেসমেন্ট করেনি। আমরা যে অ্যাসেসমেন্ট করেছি সেখানে তাদের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমাদের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 6 জন ছিল, 6 জন মিলে 264 কোটি টাকার যে ট্যাক্স ধার্য করেছে, সেখানে তারা ফাইনালি বলেছে যে এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সেখানে নৌপরিবহন মন্ত্রণালয় তাদেরকে অনুমতি দিয়েছে টাকাটা দেওয়ার জন্য। এখনও তারা গড়িমসি করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই টাকা তাদের দিতে হবে, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ব্যাপারে আপনারা স্ট্রংলি চট্টগ্রামবাসীর পক্ষে বন্দরের এই টাকা যাতে আমরা পাই, আমরা যাতে জনগণের জন্য খরচ করতে পারি। আজকে আপনি দেখেন আমার শিক্ষা খাতে আমাকে 8 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। আমার অনেক টিচার মানবতার জীবনযাপন করছে, কারণ আমাদের সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান। আমার প্রায় 80টার মতো মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল আছে। আমার প্রায় 28টা কলেজ আছে। আমার একটা ইউনিভার্সিটি আছে। অনেক স্কুল কলেজে শিক্ষকরা কিন্তু মানবতার জীবন, তাদেরকে 16, 17, 18 হাজার বেতন দিতে পারেন আমরা। কাজে এই টাকাগুলো পেলে আমাদের জন্য, তাদের টাকা বাড়ানো আমাদের জন্য সহজ হবে। এবং এটাও আপনারা জানেন, এখানে আনুতোষিকের অনেক টাকা একসময় যারা এখান থেকে চলে গেছে চাকরি ছেড়ে, তারা কিন্তু 50,000 টাকার বেশি পেত না একসময়, তাও মানে 2-3 মাস পর পর। আমি এখানে রুলস করেছি আসার পরে প্রতি মাসে তারা যাতে 1 লক্ষ টাকা করে পায়, এবং আমি আসার পর থেকে তারা পাচ্ছে। আমি চাই অনেক পরিবার একসাথে 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা পেলে তাদের জন্য অনেক উপকার হয়। এটা আমার ইচ্ছা আছে, যদি আমি আমার ফান্ডটা যদি বাড়াতে পারি, আমি যদি স্টেবল হতে পারি, এটাও আমি করে যেতে পারি। এই কাজগুলো আমার একটা চিন্তা ভাবনা আছে। তা আমি আপনাদেরকে বলছি, আমি এই চেয়ারে বসেছি এই কর্পোরেশনকে স্টেবল করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য। আপনারা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, হ্যাঁ এই জায়গায় দুর্নীতি হচ্ছে, আপনি এটা দেখেন। আমি যদি না পারি তখন বলতে পারবেন যে হ্যাঁ দুর্নীতি হচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি অনেক কথাই বলা যায়। আজকে আপনি বলছেন বিপ্লব উদ্যানের কথা। আমি একজনকে আপনাদের এখানে বলছি, যে মাঠটা ঘেরাও দেওয়া হয়েছে ওইখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হচ্ছে। আমি যে জায়গাটা ঘেরাও দিয়েছি, টিনের ঘেরাও, যে জায়গায় বিপ্লব উদ্যানটি, সেই জায়গায় কোনো বাণিজ্যিক স্থাপনা তো অলরেডি পিছনে আছে, আগে করে দিয়েছে এরা। দোকানগুলোকে আমরা উচ্ছেদ করতে পারছি? দোকানগুলো তো আপনার পার্কের পিছনে, ওইখানে তো মানুষ হাঁটবে না, হাঁটবে তো মানুষ পার্কের মধ্যে। তো তারা বারবার এই কথাটা বলছে কেন? ছিল স্থাপনা করার জন্য, আগের মেয়ররা করে রেখেছিল, আমি গিয়ে ভেঙে দিয়েছি। এটা আপনারা দেখেছেন। যেদিন আমি জয়েন করেছি 3 নভেম্বর 2024, 2024-এর 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস, আমি গিয়ে ওই পুরাটা ভেঙে দিয়েছি, এবং সেখানে আমি তখন ঘোষণা দিয়েছি এটা সবুজ পার্ক হবে, এখানে কোনো স্থাপনা হবে। কাজে বারবার যদি কেউ বলে যে স্থাপনা হবে, এখনও আপনারা গিয়ে ঘুরে দেখতে পারেন, ওই ঘেরাও, টিনের ঘেরাওয়ের মধ্যে তারা গাছ লাগাচ্ছে, গ্রিন গ্রাস। এবং অনতিবিলম্বে আমি অলরেডি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি যে উনি যদি নভেম্বরে চট্টগ্রামে আসেন, 7 নভেম্বর ইনশাল্লাহ আমরা এটাকে উদ্বোধন করব। এবং সেখানে প্রথমবারের মতো ইতিহাসে আমরা আই রিভোল্ট, উই রিভোল্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা বড় জাতীয় পতাকা সম্বলিত আমরা এটাকে ঐতিহাসিকভাবে ডিক্লেয়ার করব। যেটা নিয়ে বিতর্ক হতো অনেক সময় কর্নেল ওয়ালি আহমদও বলে যে উনি বলেছে আই রিভোল্ট, আরেকজন বলেছে এটাতে নেক্সট জেনারেশন, নিউ জেনারেশন এই প্রকৃতি ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিসগুলো আমরা ফুটিয়ে উঠাতে চাই। আমরা বৌদ্ধভূমিতে আমাদের অলরেডি ইতিহাসবিদ মুক্তিযুদ্ধের ডাক্তার মাহফুজুর রহমানকে আমরা বলেছি যে কারা কারা সেখানে প্রকৃতপক্ষে, কাদের লাশ সেখানে আছে, কাদেরকে মেরে ফেলা হয়েছে ওই বৌদ্ধভূমিতে, প্রকৃত নামগুলো আমাদের দেয়। কারণ আমরা তো আসলে মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। আমি যদি এখন নিজে ইতিহাস লিখতে থাকি তাহলে তো হবে না। যারা প্রকৃতি ইতিহাসবিদ তাদের দিয়ে এগুলো লিখতে হবে। এই কাজগুলো আমরা করছি। আর আপনি আরেকটা কথা বলেছেন বারবার,
আজকে আমি কয়েকজনকে দেখেছি অবৈধ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার অর্ডারটা তো জুডিশিয়াল অর্ডার। একটা জুডিশিয়াল অর্ডারের বিরুদ্ধে যদি আপনাকে কথা বলতে হয়, অবশ্যই কোর্টে গিয়ে আপনাকে বলতে হবে। আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অলরেডি ব্যাখ্যা দেওয়া হয়েছে যখন রেজাউল করিমের মেয়াদ শেষ হয়েছে। আমি বারবার বলেছি যে আমার যে কোর্ট অর্ডারে স্পষ্ট লেখা আছে রেজাউল করিম অবৈধ মেয়র হিসাবে রেজাউল করিমকে ঘোষণা করা হয়েছে। কাজে ওনার যে টেনিউরটা ছিল, যখন একটা মেয়র অবৈধ হবে তার টেনিউরও অটোমেটিক অবৈধ হয়ে যায়। কাজে আমার টেনিউরটা শুরু হবে 2024 থেকে, এবং সেখানে আমাকে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে দেওয়া হয়েছে 5 বছরের, সেটা 2024 থেকে 29 সাল পর্যন্ত, যেটা আমার কাছে আছে। কাজে এগুলো একদম ইভিডেন্সিয়াল কথাবার্তা, আমি কোনো গল্পও করছি না, কিছু করছি না। এবং এই আইনি ব্যাখ্যা ইশতিয়াক অ্যাসোসিয়েটস, যেটা হাইকোর্টে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন, এ হচ্ছে লয়ের, উনি হচ্ছে ফাদার, ওনার অ্যাসোসিয়েটস থেকে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে স্পষ্টভাবে কেন 5 বছর থাকবে, কত সাল থেকে শুরু হবে। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, যারা এই কথাগুলো, যারা জুলাই আগস্টের আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাহলে তারা ওই সময়কে যেটা বৈধ বলছে, তাহলে তারা কি রেজাউল করিমকে বৈধ হিসাবে ঘোষণা করতে চায়? তারা কি আওয়ামী লীগের মেয়র রেজাউল করিমকে বৈধ হিসাবে ঘোষণা করতে চায়? তাদের কথা মতো তো এটাই বোঝা যায়। আমি যেখানে বলছি সে অবৈধ, তার মেয়াদ অবৈধ, সেখানে তারা বলছে যে সে বৈধ, এটাই কি বলতে চায়? আমি না, সবই সবই আমার কথা হচ্ছে, সারা চট্টগ্রাম শহরে গ্রাফিটি তারা করুক, কোনো অসুবিধা নেই। তারা সৌন্দর্য বর্ধন করুক, গ্রাফিটি করুক, দৃষ্টিনন্দন কিছু করুক, এটা আমি চাই। কারণ এই শহরটা সুন্দর থাকুক, এটা আপনারাও চান। আপনি যখন একটা পিলারের মধ্যে কিছু একটা সুন্দর লেখা দেখবেন, আপনার মনটাও ভালো লাগবে। এটা এদেরকে নিতে হবে, যারাই লিখবে তাদেরকে নিতে হবে। শুনেন, আমার কথা হচ্ছে, আপনি সবাইকে উন্মুক্ত করে দিলেন ছাত্রদলকে, এগুলোকে আপনি পুলিশকেও বলতেছেন 144 নাইটি কিটা মহানগর যে সবার সবার তার কিন্তু শৃঙ্খলা হলে কিন্তু দায়িত্ব আপনার, এটা তো আপনি কেন বলছেন? ওখানে লেখা আছে জুলাই আপনার সাদা, এটা কিন্তু গ্রাফিকি হয়, আপনি তাকে ইনভেস্ট করবেন না না, এটা 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 আসলে ওইটা 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 যখন না 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 ওইটা অলরেডি পুলিশ, না না, ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা পুলিশ দেখবে। পুলিশ না না না, আমি বলছি গ্রাফিটি করতে পারে পুলিশ, কোন শর্তে তাদেরকে দেবে এটা পুলিশের ম্যাটার, এটা তো আমার ম্যাটার না। আমি শুধু বলছি যে গ্রাফিটিটা যাতে আমি এনকারেজ করছি, সবাই করতে পারবে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি যারা, কারণ আমি বারবার বলছি, আমি সিটি মেয়র হিসেবে সিটি গভর্নমেন্টের আমি প্রধান না, আমি জাস্ট সিটি মেয়র। আমার মিনিস্ট্রি হচ্ছে এলজিআরডি, বাট আজকে যারা পুলিশের সংস্থা যারা কাজ করছে সিএমপি, তাদের মিনিস্ট্রি হচ্ছে হোম মিনিস্ট্রি। কাজে তারা হোম মিনিস্ট্রির অর্ডারেই চলে। কাজে ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা নিশ্চয়, গ্রাফিটি যারা আঁকছে তাদেরকে নিশ্চয় কোনো বক্তব্য তাদের আছে, অথবা তারা এই ধরনের কোনো কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন নিশ্চয় দিয়েছে। এটা আপনারা মনে হয় পুলিশের সাথে কথা বললে বুঝতে পারবেন যে এই ধরনের তারা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন দিবে কিনা অথবা দিয়েছে কিনা। আশা করি সেখানে ওনাদের সাথে কথা বললে সেটা স্পষ্ট হবে। আপনি এই কথাকে আগেও বলছেন গ্রাফিতির বিরুদ্ধে আপনার অবস্থান নয়, আপনিও চান সবাই মিলে গ্রাফিতি হোক, কিন্তু যেটি নিয়ে আসলে বিভ্রান্তি বা দুই পক্ষের বিরোধ, সেটি হচ্ছে এই যে ফ্লাইওভারের নিচে এই জায়গাটা আসলে ব্যবস্থাপনা আপনারা নাকি সিডিএ, যদি সিডিএ হয় বা আপনারা হন, সেখানে আসলে বিজ্ঞাপন লাগানোর অনুমতিটা কে দিয়েছে? আসলে এখানে বিজ্ঞাপন তো কেউ লাগাচ্ছে না, বিজ্ঞাপন না না, এখানে লেখা আছে না না, ওইটার জন্য তো অ্যাড দেওয়া হয়নি। ওটা বলা হয়েছে যে অ্যাডের জন্য যোগাযোগ করুন, আপনি তো যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু ওই পিলারের জন্য তো অ্যাড দেওয়া বলা হয়নি। ওইখানে কি বলা হয়েছে এই পিলারের জন্য অ্যাড দেন? আপনি কি ওইটা লিখেছেন? ওইখানে দেখেছেন স্পষ্ট কি দেখেন? ওইটা লিখেছে যে প্লিজ আই মিন কন্ট্যাক্ট ফর অ্যাড অর দিস নাম্বার। সো ওইখানে তো বলা হয়নি যে ইউ মাস্ট আই মিন কন্ট্যাক্ট ফর দ্যাট পিলার, এটা তো বলা হয়নি। আপনি ওইটা যদি স্পষ্টভাবে সেখানে যদি থাকে এই পিলারের জন্য অ্যাডটা দেওয়া হচ্ছে, এটা কোনো জায়গায় ওটা দেওয়া হয়েছে
যে ওইখানে আপনারা হয়তো বা দেখেছেন সৌন্দর্য বর্ধনটা হয়, গার্ডেনিং হয়। আপনারা যখন আলমাস সিনেমার সামনে যারা গার্ডেনিং করেছে তারা দেখেছেন কিছুক্ষণ পরপর কিছু কিছু অ্যাড বক্স আছে, ওই অ্যাড বক্সের জন্য হয়তো বা কেউ দিয়েছে, সেখানে কোনো পিলারে মারার জন্য দেওয়া হয়। তো এখানে কিছু ভুল বুঝাবুঝি আছে যে তারা হয়তো বা মনে করছে যে পিলারে অ্যাড দেওয়ার জন্য, পিলারে তো কোনো অ্যাড দেওয়ার জন্য কিছু বলা হয়। এটা আমি বলি, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বেসিক্যালি, এটা না উনি কথা ভালোই বলেছে, এটা বেসিক্যালি এখনো যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখনো আমাদেরকে হ্যান্ডওভার করেনি। আমরা অন্য অন্য যে ফ্লাইওভারগুলো আছে এবং ফ্লাইওভারের নিচের অংশ তারা হ্যান্ডওভার করেছে, কিন্তু যেহেতু এটা আমার সিটি কর্পোরেশনের সামনে পড়েছে, আমি রিকোয়েস্ট করেছি যে এটা যেহেতু আমার সামনে পড়েছে, অন্য এই অংশ নিচের অংশটুকু আপনারা যেহেতু করছেন না কিছু, কাজে একটু সৌন্দর্য বর্ধন করাটা খুব জরুরি। এখানে যদি গার্ডেনিং করা যায় দেখতে সুন্দর লাগবে, যেহেতু সিডিএর আসলে অনেক সময় ফান্ড থাকে না, তারা এখন যে জলাবদ্ধতার কাজ করছে তাদের ওই ফান্ডের অভাব হচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় কাজগুলো একটু ধীরে গতিতে হচ্ছে। তো এই জন্য আমি আমাদের যারা এখানে অনেকে সৌন্দর্য বর্ধন করছে, তারা এই কাজগুলো করছে, তারা এখানে গার্ডেনিং করবে। আমরাও আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গার্ডেনিং করছি, তো ওই প্রকল্পগুলো চলছে। এবং যারা অ্যাডের কথা বলছে সেটা হচ্ছে গার্ডেনিং করার জন্য হয়তো বা মাঝখানে তারা ছোট বিলবোর্ড দেয়, পিলারের জন্য না। এইখানে কিন্তু কিছু মনস্তাত্ত্বিক অথবা হয়তো বা বুঝতে হয়তো ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা আমি আপনাদেরকে এ ব্যাপারে বলে দিলাম। আর যে কথাটা আপনি বারবার বলছেন যে কোনো কেউ যদি আমার এই জুডিশিয়াল অর্ডার নিয়ে যদি সংক্ষুব্ধ থাকে, ইফ দেয়ার এনি শর্টস অফ দ্য মিস ইন্টারপ্রিটেশন, দে শুড গো টু কোর্ট। কোর্ট ইজ ওপেন ফর ফলো, কোর্ট সবার জন্য খোলা আছে। কাজে এখানে কোনো কথা তো আর বলার দরকার নেই, কোর্ট তো আছে। আমার এটা তো জুডিশিয়াল অর্ডার, কাজে এই জুডিশিয়াল অর্ডারকে যদি আপনি ইন্টারপ্রিট করতে চান অথবা যদি আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে চান, তাহলে কোর্টে যেতে হবে। আদালতের বাইরে তার কোনো জোর করে কিছু করার নেই। আচ্ছা, কারণটা তো তারাই বলতে পারবে, তারা এটা ইনফ্যাক্ট কারণটা তারাই বলতে পারবে। তবে আমি যেটা বলছি সেটি হচ্ছে যে চট্টগ্রাম শহরকে সবাই মিলেই সুন্দর করতে হবে। আমি বারবার বলছি যে আপনি যদি এই শহরের প্রতি যদি আপনার মমত্ববোধ না থাকে, আপনি যদি এই শহরকে ভালোবাসতে না পারেন, তাহলে নেক্সট জেনারেশন তো আপনাকে ক্ষমা করবে না। আজকে ধরেন না উনি কথা বলছে, এটা ঠিক আছে, এটা মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো সব মন থেকে যদি না হয় তাহলে উনি তো স্যাটিসফাইড হবে। তো না এটাই আছি। আমি আবারও বলছি, গ্রাফিটি করার সবার অধিকার আছে যারা জুলাই আগস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে আজকে গণ অধিকার পরিষদ তারা আমার কাছে এসেছে, তারা কথা বলেছে এবং তাদেরকে আমরা বলেছি যে তারা সেটা করতে পারবে। আমরা এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনের এরা এসেছে, আমরা তাদেরকে সেটা করব। কাজে গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন, ইভেন অন্য যারা সংগঠন আছে, আমরা তাদেরকে বলেছি যে ইউ পিপল হ্যাভ 100% রাইট টু ডু দ্যাট। তো এই ব্যাপারে তারাও যদি কোনো পিলার রং করতে চায় তারা করতে পারে। আর তারা যদি আমার কাছ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা চায় অবশ্যই আমি করবো। আর ওইখানে বিধিনিষেধগুলো ইনফ্যাক্ট যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আছে, তারা সেটা ধন্যবাদ।